ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির 4 এবং 6 নম্বরের কমপ্লিট সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শুরুতেই যে মূল বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। দেখো, এমন কিছু অধ্যায় আছে যেখান থেকে শুধুমাত্র 2 নম্বরের আর 4 নম্বরের প্রশ্ন আসে, এবং এমন কিছু অধ্যায় আছে যেখান থেকে শুধুমাত্র 2 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্ন আসে, সেই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসে না। তো এই কমপ্লিট যে কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন, সেই অনুযায়ী আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটাকে ডিজাইন করা হয়েছে। তো আমরা প্রত্যেকটা বিষয়ে জেনে নেব। তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো যারা এখনো কোশ্চেন প্যাটার্নটা জানো না, সিলেবাসে কতগুলো চ্যাপ্টার আছে, সিলেবাসের কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো জানো না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলসে জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো চলো, শুরুতেই আমাদের যে কোশ্চেনটা থাকবে, মানে প্রশ্নপত্রটা যেটা পরীক্ষায় দেওয়া হবে, সেটার একটু ডিজাইনটাকে দেখে নিই। আমাদের পরীক্ষায় যেটা কোশ্চেন প্যাটার্ন দেওয়া থাকবে, সেখানে প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো আসবে, তারপরে 4 নম্বরের প্রশ্নগুলো আসবে, তারপরে 6 নম্বরের প্রশ্নগুলো আসবে। মানে প্রথমে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করতে হবে, তারপরে 4-এর, তারপরে 6-এর। তো আজকে আমরা শুধুমাত্র 4 এবং 6 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন সম্পর্কে আলোচনা করব। নেক্সট একটা ব্রহ্মাস্ত্র ক্লাসে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, দেখে নিচ্ছি 4 এবং 6 নম্বরের জন্য কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে একটু কোশ্চেন প্যাটার্নটাকে বুঝে নিই। প্রথমে 2 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে 2 নম্বর, 6 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে 6 নম্বর। কিন্তু এখান থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসবে না। তার মানে কি, এখান থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন আমাদের পড়তে হবে না। তাহলে আজকে যেহেতু 4 আর 6-এর সাজেশন আলোচনা করা হবে, আর প্রথম অধ্যায় থেকে যেহেতু আমাদের 4 মার্কের কোনো প্রশ্ন আসবে না, তো চলো 6 নম্বরের প্রশ্নগুলি দেখে নিই যে প্রথম অধ্যায় থেকে কোন কোন 6 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বা পরীক্ষার আগে আমাদের ভালো করে দেখে যাওয়া উচিত। এবং 2 নম্বরের প্রশ্নগুলো যেমনটা বললাম, নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করব। এখান থেকে প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, আন্তর্জাতিক সম্পর্ক মানে ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে কি বোঝায়, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে আমি একটা সেট তোমাদের সামনে শেয়ার করছি। এখানে 2 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, এটা 2 মার্কের জন্য আসতে পারে। আবার এর প্রকৃতি এটাও আসতে পারে 6 মার্কের জন্য, বৈশিষ্ট্য এটাও 6 মার্কের জন্য আসতে পারে। তো মধ্য কথা হচ্ছে, প্রশ্নটাকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে তোমরা উত্তরটা লিখে দেবে। আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কীভাবে বিকশিত হয়েছে আলোচনা করো। বাস্তববাদ এর মূল তত্ত্ব ও বৈশিষ্ট্য, আদর্শবাদের ধারণা ও সীমাবদ্ধতা, বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, উদারবাদের মূলনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা, নব্য বাস্তববাদ ও নব্য উদারবাদের মধ্যে পার্থক্য আলাদাভাবে পড়বে, মিল আলাদাভাবে পড়বে। এখান থেকে 10টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। চ্যাপ্টার 2-তে যদি প্রবেশ করি, তো চ্যাপ্টার 2 এখানে লেখা আছে, ইউনিট 2 মানে চ্যাপ্টার। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2 নম্বরের একটা প্রশ্ন আসবে। গল্পটা হচ্ছে এখানে 4 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, কিন্তু 6 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। 4 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন পড়তে হচ্ছে সেগুলো আমরা ডিটেলসে দেখে নেব। 4 নম্বরের জন্য 10খানা প্রশ্ন আমরা এখান থেকে রেখেছি। ইউরোপীয় ইউনিয়ন মানে ইইউ এর প্রধান লক্ষ্য উদ্দেশ্য পড়বে, ইউরোপীয় ইউনিয়নের সাফল্য ও সীমাবদ্ধতা পড়বে, সার্কের প্রতিষ্ঠা ও এর প্রধান উদ্দেশ্যগুলো পড়বে, দক্ষিণ এশীয় উন্নয়ন SAARC এর ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করো। তার সঙ্গে যে প্রশ্নগুলো শেষে বেশি স্টার চিহ্ন আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা চলে যাব আমাদের পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। এখান থেকে শুধুমাত্র 6 নম্বরের একটা প্রশ্ন আসবে। এখান থেকে না কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে, না কোনো 4 মার্কের প্রশ্ন আসবে। তো আমরা যখন 2 নম্বরের প্রশ্নগুলোর সাথে আলোচনা করব, তোমরা কিন্তু দেখবে 3 নম্বর চ্যাপ্টার থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন দেওয়া হবে না, কারণ আসবেই না, আমরা পড়বো কেন, তাই না? এখান থেকে 6 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো, বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব, তারপরে এই দুটো আলাদা আলাদা করে পড়বে, অর্থনৈতিক প্রভাব আর সাংস্কৃতিক প্রভাব, ঠিক আছে, মানে কালচারাল আর ইকোনমিক্যাল যেটা আছে। ভারতের উপর বিশ্বায়নের প্রভাব এটা পড়বে, বিশ্বায়নের ফলে ভারতের অর্থনীতি কীভাবে পরিবর্তিত হয়েছে এটা ভালো করে পড়বে, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো, বিশ্বায়নের সমালোচনামূলক যে মূল্যায়ন সেটা।
এবং নিচে আসলে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করছি, সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। আর এই 4 নম্বর চ্যাপ্টারটাকে তোমাদের বেশি জোর দিয়ে পড়ার কথা বলা হয়েছে। এখানে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে এবং বেশি জোর দিয়ে পড়ার কথা সেটা কিন্তু লেখাও আছে। সেই সঙ্গে 3 নম্বর চ্যাপ্টারে মাত্র আমরা 6খানা প্রশ্ন দিলাম, সেই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, তো 4 নম্বর চ্যাপ্টার যেখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, 6 নম্বরের একটা প্রশ্ন আসবে, 4 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। তো 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলোকে ভালো করে রেডি করতে হবে, 7খানার প্রশ্ন আছে। ভারতের রাষ্ট্রপতির মানে প্রেসিডেন্টের প্রধান ক্ষমতা কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলী, ভারতীয় প্রশাসনে আমলাতন্ত্রের ভূমিকা, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী, ভারতের সর্বোচ্চ আদালতের গঠন, প্রধান কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, লোক আদালত বা ভোক্তা আদালতের ভূমিকা বিশ্লেষণ করো। এটি একটি এমন চ্যাপ্টার, এর বাইরেও তোমরা কিন্তু প্রশ্ন পড়তে পারবে। আমরা সেখান থেকে টপ 7 প্রশ্ন তোমাদের বা মোস্ট এক্সপেক্টেড বা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 7খানা প্রশ্ন সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। এর বাইরেও যদি কোনো প্রশ্ন পড়তে পারো অবশ্যই পড়বে। এই 7টা প্রশ্নের মধ্যে এই প্রথম দুটো যে প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে রাখবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত আর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার যে গুরুত্ব। এই 4টা প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন একদম মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এই চ্যাপ্টারটা সম্পর্কে বেশি বলছি কারণ এই চ্যাপ্টারে যে অন্যদিকে দেখতে গেলে অনেকগুলো পড়তে হয় সম্পূর্ণ চ্যাপ্টারটা ক্লিয়ার করতে গেলে, কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে, কিন্তু অল্প কয়েকটি প্রশ্ন পড়িয়ে আবার কমনও পাওয়া যায়, তাই জন্য কিন্তু বললাম। চ্যাপ্টার নম্বর 5, আমাদের চ্যাপ্টার টোটাল বা 6টা অধ্যায় আছে, 5 নম্বর অধ্যায়ে আমরা রয়েছি। এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, 4 নম্বরের একটা প্রশ্ন, 6 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো এখান থেকে যে 4 মার্কের প্রশ্নগুলো পড়বে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভুদান আন্দোলনের মূল লক্ষ্য ও গুরুত্ব, লক্ষ্যটা আলাদা পড়বে, গুরুত্ব আলাদা পড়বে, ভাববে না যে দুটোই একসাথে আসবে, ঠিক আছে। ভারতের সিএসসি মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আইনের প্রধান বৈশিষ্ট্য দেখবে, উদ্দেশ্য দেখবে। তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, এটা একটু ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, 4খানা প্রশ্নই শুধুমাত্র দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সর্বশেষ অধ্যায় যেখান থেকে কোনো প্রকার 6 মার্কের প্রশ্ন আসে না, এখান থেকে শুধুমাত্র 2 নম্বরের একটা, 4 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। তো 4 নম্বরের জন্য টোটাল 6খানা প্রশ্ন দেওয়া আছে। আর এই অধ্যায়টাও আমাদের কনসেপচুয়াল পড়তে হয়। প্রথম প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি, আর্টিকেল 368 সংক্ষেপে ব্যাখ্যা করো। 73তম সংশোধনী আইন 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মূল বৈশিষ্ট্য আলাদা, গুরুত্ব আলাদাভাবে পড়বে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের গঠনটা আলাদাভাবে দেখবে, কার্যাবলী দেখবে। 74th সংশোধনী আইন মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উদ্দেশ্য আলাদা, বৈশিষ্ট্য আলাদাভাবে দেখবে। পৌরসভা আর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান কার্যাবলী, আয়ের উৎস, এগুলো দেখে রাখবে। 73 আর 74 সংশোধনের মধ্যে প্রধান পার্থক্য বা তুলনামূলক সেটা আলাদাভাবে দেখে রাখবে। এই ছিল আমাদের কমপ্লিট সাজেশনমূলক ক্লাস। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখেছো। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখান থেকে অবশ্যই ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা দেখো, তোমরা ক্লাস 12 এটা তোমাদের শেষ সেমিস্টার, এরপরে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন বা কি বলবো মানে বিএতে ভর্তি হবে। তো গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের আপাতত যে সিস্টেম এনইপির আন্ডারে রয়েছে, একটু সংক্ষেপে জেনে রাখো। মানে তোমাদের 4 বছরের সিস্টেম 4 বছরের সিস্টেম 8টা হচ্ছে তোমাদের সেমিস্টার। এখন যেটা নিয়ম আছে, হতে পারে তোমরা যখন কলেজে ভর্তি হবে তখন সিস্টেমটা চেঞ্জও হতে পারে। তো এখন যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী বলছি। তো এই 8টা সেমিস্টারে মানে 4 বছর যে তোমাদের কলেজ লাইফ, সেই 4 বছরের কলেজ লাইফের 8টা সেমিস্টারে যে কোনো একটা সিলেবাস তোমরা এমন পাবে, যদি কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারো, যে কোনো একটা সিলেবাস এমন পাবে যেখানে এই প্রত্যেকটা বিষয় থাকবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র ক্লাস 12-এর জন্য নয়, এগুলো কিন্তু আগামী দিনেও কিন্তু আমাদের কাজে লাগতেছে। তো খুব ভালো করে পড়বে, এটুকু বলতে পারি। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়তে পারলে পরীক্ষা হলে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না। ভালো করে পড়ো, এটাই আমাদের কথা। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।